যদি কেউ গুছিয়ে মিথ্যে বলে, এটা আমি তো ডাক্তার, ওটা কি রোগ বলে? রোগটা না, ওনার পাগলামো ডিমেনশিয়া হচ্ছে, বয়স হয়েছে, 83 বছর হয়ে গেছে। এই লোকটা তো বাড়িতে সংসার করার কথা, এই গিয়ে এখন ইন্টারিম গভর্নমেন্টের চিফ হয়ে গেছে। এটাই তো সব থেকে ভুল। একটা ফেস লাগবে। আদপে বিএনপি, আদৌ খালিদা এবং কিছু জামাত, এরা ঢুকে আরো বাংলাদেশটাকে শেষ করছে, করে ইউনিসকে পুতুলের মতন ব্যবহার করছে। আর ইউনিসও দেখেছে এই বয়সে, বুড়ো বয়সে যদি একটু একটা পদ পেয়ে যাই, এই পদ পাওয়ার জন্য এই পদের লোভে এই কাজটা করেছেন। কিন্তু আসলে তো যতই আপনি শিক্ষিত হন না কেন, দেশ চালানো চারটিখানি কথা না। আজকে যেভাবে দেশটা চালানো উচিত সেটা উনি জানেন না। উনি কয়েকটা শান্তি পুরস্কার তো বিশ্বে অনেকেই পেয়েছেন, হেনরি কিসিঞ্জারও পেয়েছেন। তো আমার বক্তব্য হচ্ছে, আমার যে জায়গাটা ইউনিসকে ধরতে হবে, যে আজকে এরকম পারসিকিউশন অফ মাইনরিটিস যেন না হয়, এটা বন্ধ হয়। অশান্ত বাংলাদেশকে যেন উনি শান্তি ফিরিয়ে আনা। আপনার সঙ্গে কথা বলবো, কিন্তু তার আগে আমি একজনকে দেখছি টুপি টুপি পরে জড়সড় হয়ে বসে আছে। কি হবে, এত ঠান্ডা লাগছে নাকি আপনার? বেশ ঠান্ডা পড়েছে কদিন, আজকে আজকে থেকে একটু ঠান্ডা পড়েছে। একটু ভাই চা দাও। বলছি যে গরম হয়ে যাওয়ার কথা, না, বাংলাদেশ তো বড় বড় কথা বলছি। এবার খুলে নিতে হবে মনে হচ্ছে বাংলাদেশের জন্য, আমাদের গা থেকে জামা কাপড়গুলো খুলতে হবে মনে হচ্ছে, কারণ বাংলাদেশে যে সমস্ত গরম গরম কথা চলছে তাতে মনে হচ্ছে আমাদের এখন গা সত্যিকারের গরম হয়ে উঠেছে, এবং আমাদের এই জামা কাপড় মাথা টাথা টুপিগুলো সব খুলে ওরা তো বলছে সোনার বাংলার কথাও বলবে না, অন্য গান করবে। আরে ওরা বললে কি হবে, আজকে ওরা যে সমস্ত কাজ করে বেড়াচ্ছে এই যে বাংলাদেশে, আমাদের যে সমস্ত হিন্দু ভাই বোনেরা রয়েছে এবং আমাদের যে সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠানগুলো আছে তার উপর যে আক্রমণ ওরা করছে, ওরা ভুলে যাচ্ছে যদি একবার ভারতবর্ষের মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ জেগে ওঠে, তাহলে ওদের অবস্থাটা কি দাঁড়াবে। আজকে ওরা চিকিৎসা স্বাস্থ্যের ওপরে পশ্চিমবঙ্গের ওপর এবং ভারতের অন্যান্য অঞ্চলের ওপরে নির্ভরশীল, ঠিক, কিন্তু আজকে ওরা কলকাতায় এই সমস্ত বড় বড় হসপিটালগুলোতে যারা চিকিৎসা করে বেড়ায়, তাদের চিকিৎসা করান, তারা আজকে এই ভিসা সংক্রান্ত সমস্যার জন্য আসতে পারছেন না, এবং তারা ওখানকার মানুষই কিন্তু বিপদের মধ্যে রয়েছেন। আমরা পশ্চিমবঙ্গের মানুষ বা ভারতবর্ষের মানুষ বাংলাদেশের জন্য কোনো বিপদের মধ্যে নেই। আমরা একটু মজা পাচ্ছি, একটু হাসি পাচ্ছে দেখে ওদের বিভিন্ন ধরনের কথাবার্তা, বড় বড় কথা ওরা বলে বেড়াচ্ছেন যে আমরা এই করে দেবো, আমরা ওই করে দেবো। আরে ভারতবর্ষের সাথে তোরা তুলনা করিস একটা 140 কোটি মানুষ দেশের সাথে, একটা 17-18 কোটি মানুষ চিপে দিলে মরে যাবি তোরা। কিন্তু এই সমস্ত উস্কানিমূলক কথা বলছে এই জামাত, বিএনপি, এই সমস্ত ধর্মীয় মানে দলগুলো এই সমস্ত করে বেড়াচ্ছে, এবং ওখানকার যে উপদেষ্টা, মানে মুখ্য উপদেষ্টা যে মোহাম্মদ ইউনূস, উনি তো একটা মানে নপুংসক মানুষ, এবং একটা 83 বছরের বৃদ্ধ, তাকে ওখানে বসিয়ে দিয়ে কিছু ছাত্র যুবা, কিছু কলেজের বদমাইশ ছেলেপুলে, তাদেরকে এই সমস্ত উপদেষ্টা, মানে এই উপদেষ্টাগুলো সব মানে ছাত্র জীবন, সমস্ত 2-3টে তো ছাত্র যুবা, তাদের হাতে সব বড় বড় দপ্তরগুলো দিয়েছে, এবং তারা এই সমস্ত করে বেড়াচ্ছে। বলছে আমাদের 30 লক্ষ নাকি ছাত্র রয়েছে। আরে 30 লক্ষ ছাত্র যদি তোদের থাকে, আমাদের 40 কোটি ছাত্র ভারতবর্ষে রয়েছে, পশ্চিমবঙ্গে অন্তত 5 কোটি ছাত্র রয়েছে। এই সমস্ত ফালতু কথা বলে গা গরম করা কথা, আপনি যেটা আগেই বললেন যে হ্যাঁ সত্যি ওয়েস্ট বেঙ্গলে, পশ্চিমবঙ্গে একটু ঠান্ডা কম হয়ে যাবে এবারে এই সমস্ত গরম গরম কথা শুনলে। এই হলো শীতের সকালে যা যা হয়ে থাকে শীতকালে, গুড়, খেজুরের গুড় বিক্রি হচ্ছে, আমরা সেই মানে যা যা দেখতে অভ্যস্ত, সব রকম সেই অভ্যাস নিয়ে শীতের সকাল বাংলা, আমাদের বাংলা, সোনার বাংলা যে রূপ দেখে থাকি, সেই বাংলার সেই রূপ কলকাতায় সেরকমটা না হলেও কিছুটা চোখে পড়ে, কিন্তু মনে একটা বাংলাদেশ একটা কষ্ট, সেই কষ্ট নিয়ে আমরা যখন ঘুরে বেড়াচ্ছি বাংলায়, কলকাতা আরেকটা বাংলা, সেখানে আমরা মানুষজনের সঙ্গে কথা বলছি, আমরা চায়ের দোকানে যাচ্ছি, বিভিন্ন মানুষের সঙ্গে আড্ডা দিচ্ছি। এখানে যেমন একটা চায়ের দোকানে পৌঁছেছি, সেখানে আমরা যেমন দিদি বসে আছেন। দিদি, আপনাদের তো সকালবেলায় এসছেন, ঘুরতে আসেন সকালবেলায়, তো আপনি কি এখন রিটায়ার্ড না? রিটায়ার্ড। কি করতেন দিদি? আমি ন্যাশনাল ইন্স্যুরেন্সে ছিলাম, ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানিতে, ওখানে আমি ডিভিশনাল ম্যানেজার ছিলাম, ডিভিশন একটা পুরো হেড ছিলাম, ম্যানেজার ছিলাম। তো আপনি তো তার মানে কিছুটা জ্ঞাত, মানে খবর টবর জানেন সব? হ্যাঁ, অবশ্যই। বাংলাদেশ নিয়ে শুনছেন কি?
দেখুন, বাংলাদেশ তো আমাদের রুটে, আমাদের একদম জন্মলগ্ন থেকেই বাংলাদেশ সম্পর্কে আমাদের ধারণা আইডিয়া, কারণ আমাদেরই আত্মীয় স্বজন, আমাদের পূর্বপুরুষরা সকলেই বাংলাদেশেই, ওখান থেকেই জন্ম সব কিছু। যদিও তারা পরবর্তীকালে আমাদের জন্ম ওখানে হয়নি, কিন্তু আমরা ওখানকার সব কিছু সম্পর্কেই ভীষণভাবে ওয়াকিবহাল, এবং আমাদের পড়শি দেশ হিসাবে বলতে পারেন যে সেখানকার কালচার, সব ভাষা, সমস্ত কিছু আমাদের সাথে এক। এবং এখন কি শুনছেন এখন? না, এখন ভীষণ একটা টার্ময়েল চলছে সেখানে, ওই দেশে হিন্দু ভীষণভাবে একটা সাম্প্রদায়িক ওঠাপড়া, একটা ভীষণ হিংসা এরকম চলছে। তা সেই পরিবেশে আমাদের একটা কথাই বলার যে এটাতে তো আমাদের ওদেরও অর্থনৈতিক ক্ষতি, সমস্ত পড়শি দেশদের অর্থনৈতিক ক্ষতি, ওদের সামাজিক ক্ষতি, মানসিক ক্ষতি, জনগণের ক্ষতি, সমস্ত দিক থেকেই ক্ষতি। কাজেই সেটা যেন ওরা যেভাবেই হোক বন্ধ করে। এই সাম্প্রদায়িকতার নিয়ে কোনোদিন কোনো দেশ ভালো উন্নতি করতে পারে না। বাংলাদেশ সাম্প্রদায়িকতা মানে কি হয়েছে ওখানে? ওখানে এই যে হিন্দুদের প্রতি অত্যাচার চলছে, হ্যাঁ, একটা হিন্দুদের তো রক্তাক্ত, ডাক্তারবাবু আপনি এখানে হিন্দুদের তো রক্তাক্ত করে দিয়েছে। এটা তো হচ্ছে পারসিকিউশন অফ মাইনরিটিস। যদি আমাদের এখানে যারা মুসলমান ভাইরা আছে, যখন তারা পারসিকিউশন হয়, আমরা রাস্তায় নামি মোমবাতি জ্বালাই, বাংলাদেশে তো ঘটছে এটা। সেটা কে দায়িত্ব নেবে? ইউনিট সরকারকে দায়িত্ব নিতে হবে। একজন পঙ্গু লোক একটা নোবেল শান্তি পেয়েছেন, সেখানে উনি অশান্তিগুলো দেখছেন, আর অশান্তিগুলো চোখ বন্ধ করে দেখছেন। এরম ভাবে বারবার মন্দির ভাঙা হচ্ছে, ইসকনের ওপর আক্রমণ হচ্ছে, বিভিন্ন জায়গায় মন্দির যেগুলো যারা পুরোহিত তাদের মেরে দিচ্ছে, বিভিন্ন কারুর এই আক্রমণগুলো অকাঙ্ক্ষিত, সেগুলো বাংলাদেশের লোক চুপ করে বসে আছে। 18 ওরা তো বলছে, গতকালই বলেছে 70 জনকে নাকি গ্রেপ্তার করেছে। আরে 18 কোটির মধ্যে কেউ আবার স্কেটিং করছে, তাকে গ্রেপ্তার করা হয়েছে। আইসিস এর ফ্ল্যাগ নিয়ে রাস্তা স্কেটিং করছে। এগুলো কি? এগুলো আবার কেউ তো সোশ্যাল মিডিয়ার প্রচার বলছে। না, সোশ্যাল মিডিয়া হচ্ছে, এগুলো সব মিথ্যে হয়ে গেল, সব বানিয়েছে। তেমন তো বানিয়েছে আইসিসি এর ফ্ল্যাগটা নিয়ে সোশ্যাল মিডিয়ার প্রচার, তার মানে ওখানে বাংলাদেশে ঘটছে। তো এগুলো কি আর কি হচ্ছে? ভারতের ওপর অনেকটা নির্ভরশীল বাংলাদেশ, এটা ভুলে যেন না যায়। বিএসএফ আর ইন্ডিয়ান আর্মির জন্য আজকে বাংলাদেশ কিন্তু 71-এর স্বাধীনতাটা পেয়েছে। একটু উশিরন মজুমদারের বইটা পড়ে নি ওরা, এই স্বাধীনতা পেয়েছিল, নয়তো পাকিস্তানেই থাকে যেত, অত্যাচারিত হতো। ওরা তখন বলছে আমরা সেই আগের পাকিস্তান ভালো ছিল। সেই রকম উজবুক মানে যে কারুর বুদ্ধি নেই, বুদ্ধিহীন কিছু লোক এই কথাগুলো বলবে। কারণ পাকিস্তানের দ্বারা তারা এক শ্রেণী, তারা কিন্তু অনুপ্রাণিত। পাকিস্তান এমন একটা দেশ, এরা নিজেরাই ভিক্ষের ডালি নিয়ে ঘুরছে, পাউরুটি খেতে পারে না। ওরা লোক সারাবে কি? ওরা লোক মারে বেশি, কাউকে পাথর ছুঁড়ে মেরে দিচ্ছে। ওদের একটা ধর্মগুরু নাকি বলছে পরমাণু বোমা দেবে ওদেরকে। এরকম বোমা, পাকিস্তানের যে বোমা যেরকম মরচে পড়েছে, এরকম মরচে পড়ে যাবে। আমাদের সাথে লড়ার সাহসটা যেন না দেখায়। ওই কলকাতা 4 দিনের মধ্যে দখল, আমরা অপেক্ষা করছিলাম, আমরা তো ভয় কাঁপছিলাম কে আসবে। কিন্তু ঘটনাটা হচ্ছে ভারতবর্ষের মানচিত্রটা সম্বন্ধে জানে না, এরা একেবারে অশিক্ষিত, অসভ্য। এবং ঘটনাটা হচ্ছে এক শ্রেণীর লোক করে যাচ্ছে এটা, কিন্তু যা করছে সেটা একটু ভালো করছে না। আমরা যদি পাল্টা জবাব দিই, এবং পাল্টা জবাব যদি খুব খারাপভাবে দিই, তাহলে কিন্তু বাংলাদেশ বিকাদায় পড়বে, বাংলাদেশ আর টিকে থাকবে না, বাংলাদেশ কিন্তু টুকরো টুকরো হয়ে যাবে। ইউনুস তো খুব সুন্দর সুন্দর কথা বলছে। ইউনুস তো শান্তির জন্য নোবেল পুরস্কার, ওইরকম শান্তির কথা বলে নোবেল পুরস্কারটা ম্যানেজ করেছেন। গুছিয়ে মিথ্যে কথা দিয়েছে। আবার কি মাইক্রো ফিন্যান্স নিয়ে হাসিনা ওকে জেলে পড়েনি, তাও পালিয়ে গেছিল। তো এখন ইউনিসের যাই বলে থাকুন, ইউনিস গপ্প দিচ্ছেন একটা পঙ্গু লোক, আবার তো বলছি একটা দুর্বল লোক, অযোগ্য লোক। আবার বাংলাদেশের লোকেরা আমাদের মোদিজিকে বলছে চায়ওয়ালা। আরে চায়ওয়ালা তো সারা বিশ্ব, ভারতকে বিশ্বের জায়গায় নিয়ে গেছে, বিশ্বের দরবারে। ইউনিস করলোটা কি? এতদিনে বসে তো ঘুমোলো, হাইবার নেশনে চলে গেছে, তার কোনো কথা নেই। কি বলতে চাইছেন কেউ জানে না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।